নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় বাংলার রাজনীতি। মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। চলে যাব আজকের বিশেষ অনুষ্ঠানে। গত বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো। উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর এবং যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এদিন মন্দির উদ্বোধনের সময় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে আমন্ত্রিত ছিলেন এবং তারপর থেকেই বিজেপি থেকে দিলীপ ঘোষের তৃণমূলে আসা নিয়ে বেশ একটা জল্পনা কল্পনা চলছে। আমরা প্রথমেই দেখে নেব এই নিয়ে ঠিক কি বলছেন বাংলার সাধারণ মানুষ। দেখুন, মনে হয় হয়তো হতেও পারে সেই জিনিসটা, কারণ বিজেপি নেতারা তো যখন কোনো টিএমসি রেতে যান দেখা যায় টিএমসি জয়েন করে ফেলছে। এবার টিএমসির নেতারা বিজেপিতে গেলে দেখা যায় বিজেপি জয়েন করে ফেলছে। আর এটা তো পশ্চিমবঙ্গে কালচারই হয়ে গেছে এখন, নতুন তো কিছু না। বা দেখুন, হতে পারে উনি ধার্মিক মানুষ, মেনটেন করেন, সেই জন্যও যেতে পারেন। দেখুন, রাজনীতি আর ধর্মটাকে তো এক করলে তো চলবে না। ওদের তো এটা বরাবরই এদের একে অন্যের পরিপূরক, মানে বীজমূল তৃণমূল সবই এক, দুজনের পরিপূরক। এর বিপদে আছে, ওর আপদে আছে, সবই একসাথেই আছে। না, সৌজন্য বলে কিছু নেই। মানে আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে এসো। না না না, কোনো সৌজন্য বলে কিছু নেই। আমার মতে এটা খুবই ভালো কাজ করেছে, কারণ মমতা ব্যানার্জিকে মুসলিম তোষণকারিণী হিসেবে সবাই জানে। সেই ক্ষেত্রে যেহেতু একটা হিন্দু মন্দির উদ্বোধন হচ্ছে, সেক্ষেত্রে ব্যাপারটা ভালোই হচ্ছে। আমার মনে হয় সমর্থন করা ঠিকই আছে। সেটা আমি জানবো কি করে? আমার মনে হয় এটা হিন্দু ধর্মের একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সেক্ষেত্রে হিন্দু হিসেবে গেছে। একজন অরাজনৈতিক, আমার মতো অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আশা করব সৌজন্য সাক্ষাৎ হলেই ভালো হয়। নাহলে দল পাল্টাপাল্টি তো অনেকেই দেখেছে, আশা করি দল না পাল্টালেই ভালো হয়। মানে অনেকে বলে এখানে থেকে মানুষের কাজ করতে পারছি না। এবারে মানুষের কাজ আদৌ কতজন করে আমার ঠিক জানা নেই কোথায় গিয়ে, কিন্তু যদি মানুষের কাজ করার ইচ্ছা থাকে আপনি নির্দল হয়ে জিতেও মানুষের কাজ করতে পারবেন যদি ইচ্ছে থাকে। না, এটা সৌজন্য। এটা যদি কেউ মনে করে যে এটা দিলীপ ঘোষ রাজনীতি করছে বা এটা যদি কেউ রাজনীতিতে নিয়ে আসে, আমার মনে হয় সে ভুল করছে। কারণ মমতা ব্যানার্জি কিন্তু একটা কথা বলেছিল, ধর্ম যার যার কাছে, উৎসব সবার। অতএব এটা জগন্নাথ দেবের, দিলীপ ঘোষও হিন্দু, মমতা ব্যানার্জিও হিন্দু। হিন্দু ক্ষেত্রে সেক্ষেত্রে দিলীপ ঘোষ যেতে পারে, এর জন্য কোনো নেই। আর যারা মনে করছে যে দিলীপ ঘোষ গেছে গিয়ে অন্যায় করেছে, দিলীপ ঘোষ ভুল করেছে, দলের অপমান করেছে, তারা হচ্ছে সবথেকে পশ্চিমবাংলার সবথেকে মূর্খ। রাজনীতি যা হয়, রাজনীতি যা করতে চলেছে, এদের তৃণমূলের সাথে বিজেপির একটা গট-আপ কেস আছে সবসময়, এটা সবসময়। আরে স্যার, হিন্দু আর মুসলিম বলে না, হিন্দু মুসলিমটা বাদ দিয়ে এদের গট-আপ কেস। সৌজন্য কিসের সৌজন্য? দেখা হলে বললো হাই এই সৌজন্য, ওটা সৌজন্য হলে আলাদা বাড়ি গিয়ে সৌজন্য হয়। ভালো আছে তো, কী অসুবিধা হয়েছে? চলে গেছেন তো, মন্দিরে উদ্ঘাটন হচ্ছে, কেউ সবাই যেতে পারে তো, ঠিক আছে, ঠিকই আছে তো, কী অসুবিধা? অসুবিধাতে কিছু নেই। ওটাও তো জানেন, ওনার মনের ভিতরে কী আছে ওটাই বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। ওটা মন্দিরের জন্য গেছেন কি তৃণমূল জ্ঞান করতে গেছেন, এটাই বলতে পারবেন। এটা আমি তো বলবো কি মন্দিরে গেছেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভালো তো, ভালো কথা। সৌজন্য মানে ভালো কথাই, আর এর মধ্যে বলার কি আছে? যদি একসঙ্গে থাকতে, একসঙ্গে গেছে এইটাই তো যথেষ্ট। তাতে কি হয়েছে? তাকে মানুষের সম্পর্কটা কি আলাদা হয়ে যায় নাকি? রাজনীতি ঠাকুর না, একসঙ্গে গেছে ভালো কথা। এটা মেলজুল থাকাটা তো ভালো। সেটা আমি বলতে পারি, রাজনীতিতে আমরা মনে অত আইডিয়া নেই। আমি মন্দির প্রতিষ্ঠা বলে আমি বললাম, নাহলে রাজনীতিতে আমার কোনো সম্পর্ক নেই। এখন এটা তো এমনি বোঝা যাচ্ছে সৌজন্য, কিন্তু এনাদের মধ্যে তো একটা বিরাট তফাৎ রয়েছে না, চিরদিন একটা ভেদাভেদ আছেই দুই দলের মধ্যে। তো আজকে সৌজন্য হিসেবে ওনার কাছে গেছে, ভেতরে কি আছে, পরবর্তীকালে কি হয় সেটাই এখন দেখা। একটা মোড়ের মধ্যে থাকেই, যখন দুজনেই একটা দুই বিপরীত জিনিস যখন এক জায়গায় হচ্ছে, একজন তৃণমূল একজন বিজেপি, যা দুজনে একদম প্রতিদ্বন্দ্বী সবসময় একটা থাকতো,
লড়াই থাকতো, সেই দুজনে যখন কাছাকাছি তখন একটা তো মনের মধ্যে থাকবেই, ভাই ভবিষ্যৎ হতেই পারে, এরকম তো দেখাই যায় অনেকে, তাই না? আজ দেখুন না সামনে এই তাপস রায়ের বাড়ি, এখানেও তো সেই অপসবাবু দুম করে হঠাৎ দেখলাম বিজেপিতে চলে, তৃণমূলেই ছিলেন, এটাও হতে পারে, না হওয়ার কিছু নেই। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কি বললেন চলুন দেখে নেব। জয় জগন্নাথ। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত, কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন এবং মজার ব্যাপার, আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই, আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয়। কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না, বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না, কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যায়। রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে, কিন্তু রামকে মনে রাখবে। আমি এসেছি, পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে, না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই। কারণ আমাদের কাছে মিশন, পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে। আর যে আমার লক্ষ লক্ষ সাথী 10 বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, প্রাণ দিয়েছেন, পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে প্রেরণা। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে, তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তার ফলে 77 সিট জিতেছিলাম। আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতি চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা, আমাদের রাস্তা ঠিক আছে, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নাই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছেন। তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল। অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে। কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সেজন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না। এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না,
তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ RSS দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ। তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না, তার নীতি পাল্টাবে না। দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে, অর্ধেকটা হয়ে গেছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। যে কর্মীরা আবেগে ভাসছেন, আবেগে ভাসার সময় নয়। যদি সত্যি সংকট আছে লড়াই করুন। আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন। 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা MLA দিয়ে, 1 ডজন MLA আজকে নাই কেন? MP কোথায় গেল? জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপি নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা হার জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজকে? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। রক্ত দিয়েছি আমরা, ঘাম দিয়েছি, তারপরে মানুষের বিশ্বাস জিতেছি, মানুষের আশীর্বাদ জিতেছি। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে। আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলাকে পাল্টাতে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন এবং দিলীপ ঘোষ যবে থেকে রাজনীতিতে এসছেন বেশ কয়েকবার তার সাক্ষাৎকার নিয়েছেন বা তার সাথে অনেক কাজ করেছেন। সেই দিক থেকে দিলীপ ঘোষের এই যে পদক্ষেপ, যে দীঘায় এইভাবে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণের সস্ত্রীক উপস্থিত হওয়া, এটাকে আপনি ঠিক কি ধরনের রাজনৈতিক ব্যাখ্যা দেবেন? দিলীপবাবু শিরোনামে থাকতে চাইছেন। এখন দলে তো ওনার কোনো পদ নেই। উনি আশা করেছিলেন ওনাকে রাজ্য সভাপতি করা হবে, তা হচ্ছে না। শুভেন্দু অধিকারীর সঙ্গে ওনার সম্পর্ক তলানিতেই সুকান্ত মজুমদারের সঙ্গেও সম্পর্ক ভালো নয়। তা যে কোনো মূল্যে ওনাকে ভেসে থাকতে হবে। সেই জন্য তিনি বারবারই বলেন না যে আমি যেখানে যাই সংবাদ মাধ্যম আমার সঙ্গে যায়। আসলে উনি ওইসব চ্যাটাং চ্যাটাং কথা বলেন, অধিকাংশ কথাই সারবত্তাহীন। তা সেগুলো সংবাদ মাধ্যম তাদের কাছে লাগায়, ওইটুকুই। সংবাদ মাধ্যম যে দিলীপ ঘোষের বক্তব্যকে ওরা গুরুত্ব দেয় তা নয়। উনি বিনোদনের জন্য দিলীপবাবু ঠিক আছেন, তবে মানুষটা খারাপ নয়। উনি বিয়ে করেছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে কারোর কিছু বলারও নেই, যে কেউ করতে পারেন। আর উনি তো আর RSS-এর উপর নির্ভরশীল নন, উনি পেনশন পান, সেই থেকে তিনি স্বয়ং সম্পূর্ণ, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো প্রশ্ন হলো উনি গেলেন কেন? উনি গেলেন শুভেন্দু অধিকারীকে বার্তা দিতে। শুভেন্দু অধিকারী কাঁথিতে সনাতনী সম্মেলন করছিলেন, ওর পাশ দিয়েই তো দীঘায় আসতে হয়। উনি কাঁথিতে না থেমে দীঘায় এলেন এবং তৃণমূল এটাই চাইছিল, শুভেন্দুকে একটু খাস্তা করার স্কোপ পেল সেটা, এবং তারা করলো। এটাই
এটাই হচ্ছে দিলীপবাবু শুভেন্দুকে একটু টাইট দেওয়ার জন্য ওই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুললেন, এটাই, আর কিছু না। এবং যিনি মধ্যস্থতা করছেন কুণালবাবু, ওনার বিয়ের খবর তো কুণালবাবুই সবার আগে জানিয়েছেন, তাহলে বোঝাই যায় যে ওনার সঙ্গে দিলীপবাবুর অত্যন্ত গভীর ব্যক্তিগত সম্পর্ক। সেটাকেই কাজে লাগিয়ে কুণালবাবু শুভেন্দু এবং বিজেপির শিবিরকে একটা মেসেজ দিলেন, দেখো দিলীপ ঘোষ আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আবার দিলীপ ঘোষ যদি তৃণমূলে আসেন তাহলে দিলীপ ঘোষ কোনো গুরুত্বই থাকবে না, তিনি বিজেপিতে থেকে এরকম করলে পরে তৃণমূলের লাভ খবরের শিরোনামে আসবেন। আর দিলীপবাবু তৃণমূলে চলে গেলে 5টার মতো থাকবেন, কোনো গুরুত্বই থাকবে না, তখন সংবাদ মাধ্যম তার কাছে যাবে না। এই প্রসঙ্গে ঠিক দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলনের পরেই যখন ফিরছেন, সেই সময়ের একটা চিত্র আমরা দেখে নেব। আমাদের সংগ্রাম চলবে, দিলীপ ঘোষকে স্বাগতম, 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 তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষকে স্বাগতম, 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 দিলীপ ঘোষ স্বাগতম, 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 তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষকে স্বাগতম, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের সংগ্রাম চলছে চলবে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 বাংলার মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং দিলীপ ঘোষ স্বাগতম। দিলীপ ঘোষকে ঠিক কোথায় স্বাগতম জানাচ্ছেন? না না, তৃণমূল তো এটা প্ল্যান করেই করেছে যাতে দিলীপবাবুকে সামনে রেখে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে একটু করা যায়, একটু হেও করা যায় রাজনীতিতে, সেটাই তারা করেছে। আবার দিলীপবাবু বিজেপির কর্মী সমর্থকদের দ্বারা ঘেরাও হয়েছিলেন, তার ছবিতে মেদিনীপুরে জুতোর মালাও পরানো হয়েছে। দিলীপবাবু এইটুকু অন্তত জানেন যে তিনি যে গুরুত্বটা পাচ্ছেন সেটা বিজেপিতে আছেন বলেই পাচ্ছেন। বিজেপিতে থেকে চলে যাচ্ছেন নিজের মতো, নানা রকম কথা বলছেন, প্রেস সেটাকে হাইলাইট করছে। যদি তিনি তৃণমূলে যান, ওনার কোনো গুরুত্ব থাকবে না, না ওনার কাছে প্রেস যাবে, কিছুই হবে না। যারা বিজেপি থেকে তৃণমূলে গেছে তাদের এখন যা অবস্থা, দিলীপবাবুরও তাই অবস্থা হবে। সেটা দিলীপবাবু জানেন। উনি সভাপতি টভাপতি হতে পারছেন না, এখন দলের কোনো আনুষ্ঠানিক পদে নেই, তাই নিজের গায়ের ঝাল মেটাচ্ছেন, আর কিচ্ছু না। শোনা যাচ্ছে আগামী 21শে জুলাই দিলীপবাবু তৃণমূলে যোগ দিতে পারেন, এটা কি? সেটা ওনার ব্যাপার। যতটুকু দিলীপবাবুর গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণযোগ্যতা শূন্যে এসে দাঁড়াবে, এর বাইরে কিছু হবে না। তৃণমূলে যোগ দিলে দিলীপবাবু ওই তো অন্যান্য নেতাদের মতনই থাকবেন, তখন না ওনার সঙ্গে সংবাদ মাধ্যম যাবে, না ওনার কোনো বাড়তি গুরুত্ব থাকবে না। গুরুত্বটা কেন? উনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, এমপি ছিলেন, ৭৭টা সিট পেয়েছিল ওনার সময়, হেরে গেছেন, ঠিক আছে। উনি গরম গরম কথা বলতেন বিজেপি কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে, সেই জন্যই দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তো কোনো এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার না, অসাধারণ লেখাপড়াও তার নেই, উনি যে খুব গুছিয়ে কথা বলেন তাও নন। উনি এমন এমন কথা বলেন যাতে বিজেপির কর্মী সমর্থকরা উজ্জীবিত হয়, দ্যাটস অল। সেই জন্যই দিলীপ ঘোষের গুরুত্ব, এবং এখনও তিনি যে গুরুত্বটা পাচ্ছেন বিজেপি করেন বলে পাচ্ছেন। দীঘায় যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বারবার একটা কথা বলছেন, সৌজন্য। একদিন পরে গেলে, মানে উদ্বোধনের পরের দিন গেলে কি সৌজন্য রক্ষা হতো না? দর্শন করার অনেক দিন পড়ে আছে। উনি ইচ্ছে করে গেছেন শুভেন্দু অধিকারীকে একটু হেয় করবার জন্য, এটা সবাই বোঝে, কেউ তো আর ছেলে মানুষ নয়। এবং তৃণমূল শুভেন্দুর সঙ্গে ওনার যে মন কষাকষি সেটাকে কাজে লাগাতে চাইছে নিজেদের স্বার্থে। তৃণমূলও চায় না দিলীপবাবু তৃণমূলে যোগ দিক, তাতে তাদের পারপাস সার্ভ হবে না। বিজেপিতে থেকে শুভেন্দুকে বিরোধিতা করুক দিলীপবাবু, এটাই তৃণমূল চাইছে। হ্যাঁ, শুভেন্দুবাবুর কথাটা একদিকে, কিন্তু কোথাও গিয়ে দিলীপ ঘোষের সাথে বিজেপির যারা সাধারণ কর্মী সমর্থক তাদের একটা সম্পর্ক ছিল, এবং আপনি নিজেও একটু আগে বললেন যে উনি প্রচন্ডভাবে উজ্জীবিত রাখার চেষ্টা করতেন তাদেরকে। এই বিষয়টায় কোথাও গিয়ে তাদের ভাবাবেগে একটা, তারা তো বিজেপি করে, তাহলে দিলীপ ঘোষকে দেখে করে না, তাহলে বিজেপি। হ্যাঁ, এই যে দিলীপ বাবুর এই কাজটা, এটা কি তাদের ভাবাবেগে কোথাও গিয়ে একটা আঘাত দিল না? অবশ্যই
তাহলে দিলীপবাবুকে যে চোখে দেখতে এই ঘটনার পরে সেই চোখে দেখবে না, সিম্পল, আর কিচ্ছু নয়। তাহলে এখান থেকে তো আর একটা প্রশ্ন উঠে আসে, তাহলে কি দিলীপ বাবু চাইছেন না যে বাংলায় আবার পরিবর্তন হোক? না না, সে কেন চাইবেন না? উনি তো এখনো বিজেপি করেন, বলছেন তো করবেন। উনি দলে গুরুত্ব চান, গুরুত্বটা পাচ্ছেন না, সেই জন্য নানা রকম কথা বলছেন, শিরোনামে থাকতে চাইছেন, ভেসে থাকতে চাইছেন। দল যদি তাকে আবার দায়িত্ব দেয়, আবার নতুনভাবে দিলীপবাবুকে আমরা দেখব, সিম্পল ব্যাপার। উনি গুরুত্ব চাইছেন দলে, সেই গুরুত্বটা এখন নেই তার। এই প্রসঙ্গে কয়েকটা কথা বলবো, কয়েকটা উক্তি যেটা দিলীপ বাবু বলছেন বারবার। এক হচ্ছে, যারা মমতা ব্যানার্জির আঁচলে বড় হয়েছে তারা নিজেদের ধান্দায় বিজেপিতে এসেছে। আর একটা কথা শুনতে পাচ্ছি, উনি বলেছেন যে বিজেপিকে যে সাফল্য এনে দিয়েছিলাম এখন সেসব কেন নেই, জনপ্রতিনিধি কমেছে, বিজেপির স্বাদ চলে গেছে, 2021 থেকে জেতার অভ্যেস চলে গেছে দলের, মানুষের ভরসা রাখতে পারছেন না। এই দুটো উক্তিতে কোথাও গিয়ে প্রথম উক্তিটা মনে হচ্ছে যেন উনি শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন, এবং দ্বিতীয় উক্তিটা বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিশানা করে যেন বলা হচ্ছে। কোথাও গিয়ে অর্কতা এই যে ওনার বক্তব্যগুলো গোষ্ঠীদ্বন্দ্বকে কি উস্কানি দিচ্ছে না? উনি দলে পাত্তা পাচ্ছেন না, গুরুত্ব পাচ্ছেন না, সেই জন্য কথা বলছেন। শুধু তো ওনার জন্য বিজেপি ওই ফল করেনি, বিজেপির কর্মী সমর্থক মানুষের সমর্থন ছিল, সবারই তাতে ভূমিকা ছিল। শুভেন্দুবাবু তো 2020 সালের ডিসেম্বরে চলে এসছেন, এবং শুভেন্দু অন্য দল থেকে এসছেন সেটা বিজেপির নেতারা জানেন। উনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, সেই জন্য অমিত শাহ ওনাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে এনেছেন। ওনার যদি এত অভিযোগ থাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে গিয়ে বলুন যে আমি মিরাকেল করে দিতে পারবো। সেসব না বলে উনি বাজার গরম করছেন কেন? বাজার গরম করলে কোনো লাভ হবে না। দিলীপ ঘোষ সেই স্ট্যাচারের নেতা নয়, উনি কিছু বললে পরে জগৎ হিলে যাবে। সবাই বুঝতে পারছে উনি দলে গুরুত্ব পাচ্ছেন না বলে এই সব করে খবরে ভেসে থাকতে চাইছেন। ওনার সময় হয়েছিল ঠিকই, ওনার একার জন্য হয়নি, তাতে সবার ভূমিকা ছিল, এমনকি যারা তৃণমূল থেকে এসেছিল তাদেরও ভূমিকা ছিল। তো এই যে এই ধরনের বক্তব্যগুলো এবং ওনার যে কাজগুলো আছে, যে এরকমভাবে মুখ্যমন্ত্রীর সমর্থনে কোথাও কেমন হচ্ছে যেন সমর্থন করছেন মুখ্যমন্ত্রী এইভাবে উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে, তো এই ধরনের যে কার্যকলাপগুলো কোথাও গিয়ে একদিকে যেমন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে যেন হাইলাইট করে দিচ্ছে, আবার কোথাও গিয়ে একটা বিজেপি বিরোধী চিত্র উঠে আসছে। এটাই কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, দিলীপবাবু নিশ্চয়ই শুনবেন, কিছু তারা কথা বলবেন। বিজেপি বড় দল, অনেক সময় একটু অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরে, তারপরে ঠিক বিজেপি প্রাপ্য সম্মান দেয় তাদের নেতাদের, কর্মীদের। দিলীপবাবু অধৈর্য হয়ে পড়েছেন কেন? ধৈর্য ধরে থাকুন না। উনি তো এতদিন RSS বিজেপি করেছেন, ঠিক উনি প্রাপ্য সম্মান পাবেন। ওনাকে তো কোনো অসম্মান কেউ করেনি, এখন দায়িত্ব নেই, উনি ঘুরে ঘুরে প্রচার করুন, নিজের কাজ করুন, সিম্পল ব্যাপার। তো এই প্রসঙ্গে শেষ প্রশ্ন এটাই করব যে এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে কয়েকদিন ধরে, যে চিত্রগুলো, এটা থেকে বাংলায় বিজেপির ঠিক ভবিষ্যৎটা কি আছে? দিলীপ ঘোষকে দিয়ে কি বিজেপির ভবিষ্যৎ ঠিক হবে? বিজেপি মানুষ যেরকম মনে করবে সেরকম বিজেপির ভবিষ্যৎ হবে। দিলীপ ঘোষ বেঁচে থাকতে চাইছেন, গুরুত্ব পেতে চাইছেন, সেই জন্য এইসব যাচ্ছেন, বলছেন, এর বাইরে কিছু নেই। অনেক ধন্যবাদ অর্কদাকে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।